হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 9-এর প্রশ্ন বিচিত্রার ফার্স্ট সামেটিভের যে সেকেন্ড স্কুলটি ছিল তার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম প্রশ্ন ছিল যে এসআই পদ্ধতিতে একটি মূল এককের নাম লিখতে। তাহলে এসআই পদ্ধতিতে একটি মূল একক আমরা কি জানি না, কিলোগ্রাম হবে। এবার মূল একক কি কি হয়ে থাকে দেখো, না আমরা জানি এসআই পদ্ধতিতে 7টি মূল একক আছে, তার মধ্যে এই এককগুলি যথেষ্টই গুরুত্বপূর্ণ। তাহলে দৈর্ঘ্য একটি মূল একক, তার একক হয়ে থাকে মিটার। ভর, তার একক হয়ে থাকে কিলোগ্রাম, এবং সময়ের একক হয়ে থাকে সেকেন্ড। নেক্সট দেখো যে দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক কি, দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক হবে পারসেক। পরেরটা ছিল যে কার্যের মাত্রিয় সংকেত লেখা। তাহলে কার্য সমান কি লিখে থাকি, না কার্য সমান আমরা জানি যে লেখা হয় বল গুণিত সরণ। তাহলে বলের মাত্রা আমরা জেনে থাকি যে ml T⁻², এবং সরণের মাত্রা আমরা জানি L। তাহলে L ইন্টু L, পরের লাইনে আমরা লিখতে পারি ml² T⁻²। তাহলে ml² T⁻² হবে এটার অ্যান্সার। সমতরণে গতিশীল একটি কণার প্রাথমিক বেগ u এবং অন্তিম বেগ যদি v হয়, তাহলে কণাটির গড় বেগ আমরা কি লিখতে পারি, u প্লাস v/2। পাঁচের দাগে আছে যে 1 নিউটন বল প্রয়োগ করে 1 কেজি ভরের বস্তুর ত্বরণ কত হতে পারে। তাহলে 1 নিউটন বল প্রয়োগে 1 কেজি ভরের বস্তুতে আমরা 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে পারবো। আলফা কণা আসলে কি, আলফা কণা হচ্ছে He2+ আয়ন, অর্থাৎ ধনাত্মক আহিত হিলিয়াম আয়ন বলতে পারি আমরা। একটি ত্রিযোজী ক্যাটায়নের ইলেকট্রন সংখ্যা যদি 10 হয়, তাহলে পরমাণু ক্রমাঙ্ক কত হবে। তাহলে ত্রিযোজী মানে কি, যার যোজ্যতা 3। তাহলে মৌলটির পরমাণু ক্রমাঙ্ক নিশ্চয়ই 13। তাহলে ক্যাটায়ন হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে পরমাণু ক্রমাঙ্ক হবে 13। এবং আটেরটা আছে যে প্রদত্ত কোন পরমাণুতে কেবলমাত্র একটি কক্ষপথ বর্তমান। তো আমরা জানি হাইড্রোজেনের কেবলমাত্র একটি কক্ষ উপস্থিত, অর্থাৎ কে কক্ষ। দুইয়ের দাগে আছে সত্য মিথ্যা, যে অভিকর্ষ ক্রিয়ায় অবাধে পতনশীল বস্তুর গতি ত্বরণহীন হয়। তাহলে এটা মিথ্যা, কারণ অভিকর্ষের ক্রিয়ায় যে বস্তু পড়ে তার মধ্যে অভিকর্ষ ত্বরণ উপস্থিত থাকে। দুটি লোহার বল আছে, একটি 1 কেজি আর একটি 50 কেজি। একই বেগে একই দিকে বল দুটি গতিশীল। তাহলে কোন বলটির গতিজাড্য বেশি হবে, কারণ দেখো 50 কেজি ভরের বস্তুটির গতিজাড্য বেশি হবে, কারণ এর ভর বেশি, তার জন্য এর গতিজাড্যটা বেশি হবে। নিউটনের কোন গতিসূত্র থেকে আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রতিষ্ঠা করতে পারি, না তৃতীয় গতিসূত্র থেকে প্রতিষ্ঠিত হয়। তারপর একটি শূন্যস্থান পূরণ করেছিল যে ক্রিয়া আর প্রতিক্রিয়া কি করে পরস্পরকে প্রশমিত করতে কিন্তু পারে না। নেক্সট হচ্ছে সাধারণ স্কেলে লঘিষ্ঠ ধ্রুবকের মান হয়ে থাকে 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার। একটি ভৌত রাশির নাম লেখো যার মাত্রা নেই কিন্তু একক আছে। তাহলে এখানে কোণ হতে পারে। তাহলে এখানে যদি আমরা দেখি যে মাত্রাহীন ভৌত রাশির মধ্যে পড়ে কোণ এবং ঘনকোণ। কোণের একক লিখে থাকে রেডিয়ান এবং ঘনকোণের একক হয়ে থাকে স্টেরেডিয়ান। দীপন প্রাবল্যের একক কি হয়, ক্যান্ডেলা। এবং নিউট্রনবিহীন একটি পরমাণুর নাম হবে কি, হাইড্রোজেন। এবং এখানে দেওয়া আছে ফ্লুরিন 9F19 পরমাণুতে মোট আধানগ্রস্ত কণা কয়টি আছে। তাহলে আধানগ্রস্ত কণা যদি বলি, তাহলে 9টি প্রোটন হয় আর 9টি ইলেকট্রন। পরে আছে এখানে, তাহলে মোট কটি হয়ে যাবে, না 18টি আধানগ্রস্ত কণা আছে। সত্য মিথ্যা বলেছে যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যাই হলো ওই মৌলের মূলগত ধর্মের নির্ণায়ক। তাহলে সত্য। নেক্সট হচ্ছে সাধারণ তুলা যন্ত্রের সুবেদিতের কি কি শর্ত। তাহলে দণ্ডটিকে কি হতে হবে, হালকা হতে হবে এবং দৃঢ় হতে হবে। ভার কেন্দ্র আলম্ব বিন্দুর খুব কাছে থাকতে হবে, এবং তুলা যন্ত্রের যে বাহু দুটো আছে সেগুলোকে দীর্ঘ হতে হবে। এবার বলেছে এস সমান হাফ অফ a⁴। তাহলে এখানে এস হচ্ছে সরণ, এ হচ্ছে ত্বরণ, টি যদি সময় হয়, তাহলে মাত্রাগতভাবে সঠিক কিনা দেখতে হবে। তাহলে দেখো বাম পক্ষে আছে আমার এস, মানে কি, এস মানে সরণ। তাহলে সরণকে আমরা এল লিখে থাকি মাত্রা বাম পক্ষে। ডান পক্ষে আছে হাফ a⁴। তাহলে হাফ a⁴, এ মানে ত্বরণকে বোঝাচ্ছে, মানে l⁻², এবং টি কে এখানে আমরা লিখতে পারি t⁴। তাহলে এখান থেকে পাচ্ছি lt²। তাহলে দেখো যে বাম পক্ষে এসেছে এল আর ডান পক্ষে lt², তাহলে দুটো সমান নয়, তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ কিন্তু মাত্রাগতভাবে সমান নয়। নেক্সট হচ্ছে প্রমাণ দৈর্ঘ্যের সংখ্যা। প্রমাণ দৈর্ঘ্য কিনা আলো শূন্য মাধ্যমে 1/29,97,92,458 সেকেন্ডে যতটা দূরত্ব সে অতিক্রম করে। প্রমাণ সময় কিনা সিজিয়াম 133 যে পরমাণু, তার 919,26,31,770টি কম্পনের সময়কালকে আমরা বলে থাকবো প্রমাণ সময়। ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার আসে, কারণ ত্বরণ হলো বেগের পরিবর্তনের হার।
তাহলে বেগের পরিবর্তনের হার বোঝাতে, এবং বেগ হলো সরণের পরিবর্তনের হার। তাহলে এককটি তাই জন্য মিটার পার সেকেন্ড করা হয়ে থাকে। অর্থাৎ আমরা কি জানি যে বেগ মানে লেখা হয়ে থাকে সরণ বাই সময়। আবার ত্বরণ মানেও লেখা হয়ে থাকে বেগ পরিবর্তন বাই সময়। তাহলে এখান থেকে যদি দেখি তাহলে বেগ মানে আবার কি লেখা হয়ে থাকে, তাহলে সরণ বাই সময়। তাহলে এখানে আমরা লিখি কি উপরে সরণ বাই সময় আবার ডিভাইডেড বাই সময়, মানে কি হয়ে যাচ্ছে সরণ বাই সময়ের স্কোয়ার। তাহলে একটা সময় আসছে আমাদের কিসের জন্য, বেগ পরিবর্তনের হার বোঝাতে, এবং আরেকটা হচ্ছে বেগকে বোঝাতে আসছে, তার জন্য আমরা এখানে সে ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার ব্যবহার করে থাকি। নেক্সট হচ্ছে একটি খেলনা গাড়ি 20 সেমি/সেকেন্ড বেগে চলছিল। 1 মিটার দূরত্ব যাওয়ার পর ওই গাড়ির বেগ দাঁড়ালো 30 সেন্টিমিটার/সেকেন্ড। গাড়িটির ত্বরণ। তাহলে দেখো কি কি দেওয়া আছে, এস দেওয়া আছে দূরত্ব কত না 1 মিটার দূরত্ব গেছিল, তাই লিখলাম 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তাহলে প্রথমে যে বেগটা ছিল তাকে আমরা ইউ দিয়ে ডিনোট করছি, তো 20 সেন্টিমিটার/সেকেন্ড। এবং অন্তিম বেগ যেটা দাঁড়ালো সেটা 30 সেমি/সেকেন্ড। তো আমাকে জিজ্ঞেস করেছে গাড়িটির ত্বরণ নির্ণয় করো এ। তাহলে আমরা ফর্মুলা কি জানি যে ভি স্কোয়ার সমান লেখা হয়ে থাকে ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে 2as সমান আমরা লিখতে পারি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, বা এস সমান লেখা যাবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। তাহলে ভি স্কোয়ার মানে বুঝতে পারছো যে 30 হচ্ছে ভি, তার স্কোয়ার মানে 900, এবং ইউ স্কোয়ার মানে 20 আছে, মানে তার স্কোয়ার মানে 400 বাই 2 ইন্টু এ। তাহলে 2 ইন্টু এখানে এস নামবে, তাহলে 2 ইন্টু এস মানে হচ্ছে 2 গুণিত 100 মানে 200। তাহলে এখানে আসছে আমার 500, উপরে আসছে 900 থেকে 400 বিয়োগ করলে 500, আর নিচে আসছে 200। তাহলে দুটোর সঙ্গে 5কে 2 দিয়ে ভাগ করলে 2.5 সেমি/সেকেন্ড স্কোয়ার হবে আমাদের গাড়িটির ত্বরণ। নেক্সট ছিল যে রোলার টানা ও ঠেলার মধ্যে কোনটি বেশি সুবিধাজনক। তাহলে দেখো এটা কোনটা হবে, তাহলে আমরা কি লিখবো না, রোলার যখন আমরা ঠেলছি তাহলে উপরের যে চিত্রটি এটা ঠেলার সময় কি দেখা যাচ্ছে যে ঠেলার সময় ধরা যাক ও আর বরাবর বল প্রয়োগ করা হচ্ছে, মানে এই যে এই বরাবর আমরা বল প্রয়োগ করছি, এবং এই বলটি ভূমির সঙ্গে সমান্তরালে ও এক্স বরাবর এবং নিচের দিকে ওয়াই বরাবর বিভাজন করো। তাহলে একটা ও এক্স বরাবর বিভাজন হচ্ছে, একটা ওয়াই বরাবর বিভাজন হচ্ছে, এবং ও এক্স বলের দ্বারা রোলারটি কি হবে সামনের দিকে গতিশীল হবে, এবং ওয়াই যে বলটি আছে সে কি করবে, এই নিচের দিকের যে বলটি এ কিন্তু ওজনটা বৃদ্ধি করবে। ফলে কি হবে, তাকে আমরা ভারী বলে মনে হবে, ফলে রোলারটি গতিশীল করতে অসুবিধা হয়। কিন্তু যখন আমি টানছি তাহলে বল কোন বরাবর ক্রিয়া করছে, এই বরাবর, এবং এই বলটি ভূমির সমান্তরাল একটা উপাংশ যাচ্ছে ও এক্স বরাবর, আরেকটি যাচ্ছে ওয়াই বরাবর বিভাজন করা হয়। তাহলে ও এক্স বলের দ্বারা রোলারটি সামনের দিকে গতিশীল হচ্ছে, এই বরাবর সামনের দিকে গতিশীল হচ্ছে, এবং ও ওয়াই বল কি হচ্ছে ঊর্ধ্বমুখী, যা কি করছে রোলার যে ওজন তাকে হালকা করছে, ফলে রোলারটি গতিশীল করতে আমাদের সুবিধা হবে, তাই জন্য টানলে আমাদের বেশি সুবিধা হবে। নেক্সট আছে যে বল সংযোজনের সামান্তরিক সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো। তাহলে দেখো এখানে বল সংযোজনের সামান্তরিক সূত্র কি বলছে আমাদের, না একটা বিন্দু থেকে ক্রিয়াশীল দুটি বল ধরছি, এখানে ও পয়েন্ট, ক্রিয়াশীল দুটি বলের মান ও অভিমুখ যদি ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, এখানে একটা ওএ বাহু একটা ওসি বাহু অভিবাহু করা যায়, তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের যে কর্ণ, মানে এখানে ওসির কথা বলা হচ্ছে, সে হচ্ছে লব্ধি বলের মান আর অভিমুখকে প্রকাশ করবে। তাহলে দুটি বল আমি ধরে নিচ্ছি, একটা পি বল একটা কিউ, ও বিন্দুতে ক্রিয়া করছে, একটা এই বরাবর আর একটা এই বরাবর ক্রিয়া করে সামান্তরিকের ও এ সিবি তৈরি করেছে, এবং বল দুটি লব্ধি বল হচ্ছে তাদের কর্ণ ওসি, যেটাকে আমরা আর ভেক্টর বলে যাচ্ছি। নেক্সট হচ্ছে He3+ আয়ন কি গঠিত হওয়া সম্ভব, না না। দেখো কারণ হিলিয়াম আমরা কি জানি দুটি প্রোটন এবং দুটি ইলেকট্রন থাকে, তাই 3+ আয়ন কিন্তু গঠিত হলে নিউক্লিয়াসের স্থিতিশীলতা নষ্ট হবে, তাই জন্য গঠিত হওয়া সম্ভব নয়। অথবা তারপরের প্রশ্ন ছিল যে একটি পরমাণুর যোজ্যতা কক্ষে এম এ দুটি ইলেকট্রন আছে, মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত, এর নাম লিখতে হবে। তাহলে একটি পরমাণুর যোজ্যতা কক্ষ এম এ যদি দুটি ইলেকট্রন থাকে, তাহলে আমরা কি লিখতে পারি,
মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত হতে পারে? না আমরা এখানে লিখতে পারি যে মৌলটি হবে আমাদের, আমরা জানি কে কক্ষে তার মানে কটি আছে, কে কক্ষে আছে তার দুটি ইলেকট্রন, এল কক্ষে তাহলে কটি আছে, তাহলে এরকম করে আমরা একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটা, সাতটা এবং আটটা। তাহলে কে কক্ষে দুটো, এল কক্ষে আটটা হয়ে গেল, এবং এম কক্ষে বলেছে দুটো। তাহলে মোট কটা ইলেকট্রন হয়ে গেল আমাদের? মোট 12টি ইলেকট্রন হয়ে যাচ্ছে, মানে পারমাণবিক সংখ্যা, তাহলে প্রোটন সংখ্যা 12টি। তাহলে 12টি যদি হয়ে যায় প্রোটন সংখ্যা, তাহলে আমরা কাকে লিখি? না ম্যাগনেসিয়ামকে জানি, যার 12টি প্রোটন আছে, যার পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক 12, তাহলে সেটা হবে আমাদের ম্যাগনেসিয়াম। তারপর বলেছে 20A 40 এবং 19B 39 এই পরমাণু দুটোর মধ্যে সম্পর্ক। তো যদি দেখো যে 40 থেকে 20 বিয়োগ করলে 20 আসছে নিউট্রন সংখ্যা, একই রকম ভাবে 39 থেকে 19 বিয়োগ করলেও 20 আসছে। অর্থাৎ যদি নিউট্রন সংখ্যা সমান হয়ে যায় তখন তাকে আমরা বলে থাকি পরস্পরের আইসোটোপ। পরমাণু আর আয়নের মধ্যে কোনটি সুস্থিত এবং কেন? কারণ পরমাণু সাধারণ অবস্থায় সুস্থিত হয়, কারণ তাদের মধ্যে প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা কি থাকে? সমান থাকে। নেক্সট ছিল যে সাধারণ তুলা যন্ত্র এবং মাপনী চোঙের সাহায্যে একটি অনিয়মিত আকারের কঠিন বস্তুর ঘনত্ব কিভাবে নির্ণয় করা সম্ভব? না কি করবে প্রথমে? না তুলা যন্ত্র দিয়ে বস্তুটির ভর নির্ণয় করবে, এম ক্যালকুলেট করবে। 2 নম্বর স্টেপে করবে যে মাপনী চোঙে কিছু জল নিয়ে তার প্রাথমিক পার্ট মানে V1 আমরা লিখে রাখবো। নেক্সট হচ্ছে বস্তুটিকে সুতো দিয়ে বেঁধে সাবধানে জলের মধ্যে সম্পূর্ণ ডোবাতে হবে। এবং অপশন ডি তে কি করব? এবার আমরা জলের নতুন পার্ট নিব এবং সেটা V2 লিখে রাখবো। তা পরের প্রশ্নে, পরের পয়েন্টে আমরা করব কিনা বস্তুর আয়তন যদি বের করতে হয় তাহলে কি করতে হবে? অন্তিম যে আয়তন হয়েছে এবং প্রাথমিক যে আয়তন ছিল সেটার ডিফারেন্স নেব, V2 মাইনাস V1 করলে আমরা ওই অসম আকৃতির বস্তুর আয়তন পেয়ে যাব। এবার ঘনত্ব নির্ণয় করতে গেলে আমরা ফর্মুলা জানি যে ঘনত্ব সমান লেখা হয়ে থাকে ভর বাই আয়তন। তাহলে এখন যদি আমার ওই বস্তুটার ঘনত্ব জানতে হয় তাহলে রো সমান আমি কি করবো? ওই বস্তুটার যে ভর মেপেছিলাম সাধারণ তুলা যন্ত্রে তাকে বস্তুটার আয়তন মানে V2 মাইনাস V1 দিয়ে ভাগ করলে আমরা নির্ণয় করতে পারবো। নেক্সট আছে যে একটি ড্রপারের 1 ফোঁটা জলের আয়তন মাপনী চোঙ আর ড্রপারের সাহায্যে কিভাবে নির্ণয় করবো? তাই খুব সহজ, যে একটা খুব সরু আয়তন মাপক চোঙ দিয়ে ড্রপারের সাহায্যে নির্দিষ্ট সংখ্যক জলের ফোঁটা ফেলা হলো যাতে জলের উপরের তল আয়তন মাপক চোঙের একটি নির্দিষ্ট দাগ পর্যন্ত পৌঁছায়। এই অবস্থায় আয়তন মাপক চোঙের জলের আয়তনের পাঠ নেওয়া হলো। দেখা গেল জলের আয়তন যদি VmL হয়ে থাকে, জলের ফোঁটার সংখ্যা যদি n সংখ্যক হয় তাহলে n ফোঁটা জলের আয়তন VmL, তাহলে 1 ফোঁটা জলের আয়তন আমরা কিভাবে পাবো? V/n ml। নেক্সট ছিল যে লিটারের সংখ্যায় 4°C কেন কথাটি উষ্ণতার উল্লেখ থাকে? কারণ 4°C উষ্ণতায় কি হয়? কম বা বেশি উষ্ণতায় 1 কিলোগ্রাম জলের আয়তন 1 লিটারের থেকে বেশি হয়ে যায়। তাই নির্দিষ্ট আয়তন বোঝাতে গেলে 4°C উষ্ণতার উল্লেখটি আমাদের করতে হয়ে থাকে, যাতে পরিমাপে কোনো ত্রুটি না আসে। এবং 4°C কি হয়? জলের ঘনত্ব আমাদের সবচেয়ে বেশি হয়। নেক্সট ছিল যে লিটারের মানে লেখচিত্রের সাহায্যে V² সমান U² প্লাস 2AS এই সমীকরণটি প্রতিষ্ঠা করতে হবে। তো দেখো যে মনে করি একটি বস্তু ইউ প্রাথমিক বেগ নিয়ে যাত্রা শুরু করেছে এবং এ সুষম ত্বরণে টি সময় ধরে ভি বেগে শেষ পর্যন্ত প্রাপ্ত হলো। তাহলে বেগ সময় লেখচিত্রে এটি একটি সরলরেখা দ্বারা নির্দেশ করছে এবং প্রাথমিক বেগ ও এ দেখতে পাচ্ছ এখানে, ও এ সমান কি ধরবো? ইউ, এবং শেষ বা অন্তিম বেগ সেটা হচ্ছে এই বি আর সি, এটাকে আমরা ভি ধরবো। এবং সময় হচ্ছে টি, রিপ্রেজেন্ট করছে ও থেকে সি পর্যন্ত। এবং ত্বরণ এ কি নির্দেশ করবে? তাদের যে নতি, বেগ সময় লেখচিত্রের যে নতি শেষ কিন্তু ত্বরণকে নির্দেশ করে। অর্থাৎ এখানে বিডি বাই এডি যদি বলি, এবার বিডি মানে বুঝতেই পারছো যে বিসি থেকে যদি আমরা ডিসি বাদ দিই তাহলে বিডি পাওয়া যায়। তাহলে বাই সময় মানে ওসি কে বোঝানো হচ্ছে, তাহলে প্রথমে লিখলাম বিডি বাই এডি। এবার বিডি সমান আমি লিখতে পারি কি? বিসি মাইনাস ডিসি, এবং এডি মানেই কি? ওসি, কারণ এরা পরস্পর সমান্তরাল এবং সমান। তাহলে ভি মাইনাস, তাহলে ডিসি মান বিসি মাইনাস ডিসি মানে কি? বিসি মানে হচ্ছে ভি, এবং ডিসি, ডিসি মানে কি? তাহলে এটা যদি ইউ হয়ে থাকে ও এটা, তাহলে এটাও নিশ্চয়ই ইউ। তাহলে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল দ্বারা নির্গত হয়। তাহলে আমাকে এখানে অতিক্রান্ত দূরত্ব যদি বের করতে হয় তাহলে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল মানে এই যে ট্রাপিজিয়ামটা ও এ বি সি, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু
সমান্তরাল যে বাহুদ্বয় তার যোগফল, মানে ও এ সমান্তরাল বিসি, যেটা ও এ প্লাস বিসি, হাফ ইন্টু ও এ প্লাস বিসি ইন্টু ভূমি যেটা থাকে ইন্টু ওসি, তাহলে হাফ ইন্টু ও এ প্লাস বিসি মানে ইউ প্লাস ভি ইন্টু টি। আবার আমরা জানি কি হয়, ভি সমান ইউ প্লাস এটি হয়, তাহলে সেখান থেকে যদি টি এর মান ক্যালকুলেট করি তাহলে টি সমান কি লিখতে পারি, ভি মাইনাস ইউ বাই এ। তাহলে টি এর এই মান উপরের সমীকরণ এখন বসিয়ে দেবো। তাহলে এখানে যদি আমরা টি এর মান বসিয়ে দিই তাহলে সমীকরণটা আসছে হাফ ইন্টু ইউ প্লাস ভি ইন্টু ভি মাইনাস ইউ বাই এ। তাহলে দেখো এখানে একবার হচ্ছে ভি প্লাস ইউ, একবার হচ্ছে ভি মাইনাস ইউ, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে যে হাফ ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এ এস। তারপরে এখানে কি পাচ্ছি, তারপর এখানে পাচ্ছি যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান কি লিখতে পাচ্ছি না, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এখান থেকে আমরা লিখতে পারবো, এখান থেকে আমরা কি লিখতে পারবো যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ারটা যদি এদিকে নিয়ে আসি তাহলে ইউ স্কোয়ার প্লাস টু এ এস। নেক্সট ছিল যে রৈখিক বেগের যে ধারণা, সেখান থেকে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের কি প্রমাণ পাওয়া যাচ্ছে। তাহলে দেখো নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলে যে কোনো বস্তুর যে ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সাথে সমানুপাতিক হয়। বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তনও সেদিকে হবে। তাহলে ধরা যাক এম ভরের কোনো একটা বস্তুর বেগ টি সময় ইউ থেকে ভি তে পরিবর্তিত করলো, তাহলে ভরবেগের পরিবর্তন কি হবে, অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ মানে এম ভি মাইনাস এম ইউ, তাহলে এম কমন নিলে ভি মাইনাস ইউ, তাহলে ভরবেগের পরিবর্তনের হার বোঝাতে গেলে আমাকে টাইম দিয়ে ভাগ করতে হবে, তাহলে এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। আবার দেখো যে ভি মাইনাস ইউ বাই টি মানে কি, বেগ পরিবর্তন বাই সময়, মানে কাকে ডিনোট করছে, ত্বরণকে। তাহলে এটা সমান আমি এ বলতে পারি। তাহলে ভরবেগের পরিবর্তনের হার এখন কি এলো, এম ইন্টু এ, তাহলে এম এ হয়ে গেল। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র তো তাই বলছে যে প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক, মানে এফ প্রপোর্শনাল টু এম। এটাকে সমান করার জন্য একটি ধ্রুবক কে দিলাম, কে ইন্টু এম এ। এবার কে এর মান এসআই পদ্ধতিতে ওয়ান, তাহলে এফ সমান হচ্ছে এম এ। তাহলে এইভাবে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র পেতে পারি রৈখিক ভরবেগের ধারণা থেকে। নেক্সট আছে হচ্ছে একটা 150 কেজি ভরের একটা বন্দুক আছে, সেখান থেকে এত কেজি ভরের একটা গুলি ছোঁড়া হলো এবং গুলির বেগ দেওয়া আছে 80 মিটার/সেকেন্ড। তাহলে বন্দুকের পিছনে হঠাৎ বেগ কত হবে। তাহলে ভরবেগের সূত্র কি বলছে না, বন্দুকের যা ভর তার সাথে বন্দুকের পশ্চাৎ বেগ গুণ করা হলো এবং গুলির যা ভর তার সাথে গুলির বেগ গুণ করা হলো। তাহলে বন্দুকের ভর 150 কেজি, তো পিছনে হঠাৎ বেগ আমি ধরে নিচ্ছি ভি, এটা বের করতে হবে ইন্টু ভি, এবং 0.05 কেজি গুলির ভর এবং গুলির যে বেগ সেটা হচ্ছে 80 মিটার/সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি ভি এর মান, তাহলে এটা ইন্টু এটা বাই 150 করলে আমরা পাবো 0.0267 মিটার/সেকেন্ড। পরের প্রশ্ন ছিল যে বোর আর রাদারফোর্ডের পরমাণু মডেলের মূল স্বীকার্যগুলো কি ছিল। না, পরমাণুর কেন্দ্রে একটা ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াস থাকে এবং ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াসের চারিপাশে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, এবং ইলেকট্রনগুলি শুধুমাত্র নির্দিষ্ট কক্ষপথেই ঘুরতে পারে। যাদের নির্দিষ্ট শক্তি আছে এই কক্ষপথগুলিকে স্থায়ী কক্ষপথ বা শক্তি স্তর বলা হয় থাকে। 3 নম্বরে ছিল যে যখন কোনো ইলেকট্রন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যাবে তখন সে শক্তির শোষণ বা বিকিরণ করবে। তাহলে এই তিনটে স্বীকার্য ছিল। এরপরে বলেছে X2- আয়নে 10টি ইলেকট্রন এবং 8টি নিউট্রন আছে, পরমাণু ক্রমাঙ্ক আর ভর সংখ্যা কি হবে। তাহলে দেখো X2- আয়নে 10টি ইলেকট্রন আছে, তাহলে এক্স পরমাণুতে নিশ্চয়ই দুটো বেশি ছিল, মানে দুটো কম ছিল। X2- কখন আছে, দুটো গ্রহণ করেছে, তাহলে কম থাকা মানে 8টি ছিল, তাহলে প্রোটনও 8টি ছিল, তাহলে মৌলটির পরমাণু ক্রমাঙ্ক 8 হবে এবং নিউট্রন সংখ্যা কত হবে না 8টি। এবার ভর সংখ্যা কি হয়, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, মানে 8 + 8 16 হয়ে যাচ্ছে। তাহলে মৌলটির পরমাণু ক্রমাঙ্ক যদি 8 হয় তাহলে ভর সংখ্যা কি হবে, 16। নেক্সট ছিল একটা ZMA, এটাকে আমরা পরমাণু ক্রমাঙ্ক বলি, মাথারটাকে ভর সংখ্যা, তাহলে ZMA। আবার একটা আছে Z-1 N A+1, এদের রাসায়নিক ধর্ম ভিন্ন না এক হবে, যুক্তি সহ লিখতে বলেছে। তাহলে দেখো এদের যে রাসায়নিক ধর্ম ভিন্ন হবে, কারণ রাসায়নিক ধর্ম কার উপর ডিপেন্ড করে থাকে, ইলেকট্রন সংখ্যার উপর নির্ভরশীল, এবং যেহেতু তাদের পারমাণবিক সংখ্যা জেড আলাদা আছে, একজনের জেড আছে একজনের একটা কম আছে Z-1, তাই তাদের ইলেকট্রন সংখ্যাও কি হবে, ভিন্ন হবে, তাই তাদের রাসায়নিক ধর্ম কি হবে, ভিন্ন হবে। নেক্সট ছিল যে 92U238 যে নিউক্লাইডটা আছে সেখান থেকে যদি 3টি নিউট্রন কণা বেরিয়ে যায় তাহলে নতুন নিউক্লাইডটিকে কিভাবে আমরা প্রকাশ করব। তাহলে 3টা যদি এখান থেকে নিউট্রন বেরিয়ে যায়
তাহলে কীরকম লেখা হবে? তাহলে নতুন নিউক্লিয়াইডে যে নিউট্রন সংখ্যা, তাহলে কী লিখবো? 235 মাইনাস 92, তাহলে সেখানে নিউট্রন সংখ্যা হবে 143টি, এবং 3টি নিউট্রন বেরিয়ে গেলে এটা লেখা হয়ে থাকবে 92U235, এরকম লেখা হবে। নেক্সট বলেছে যে পূর্বোক্ত এবং শোষোক্ত নিউক্লিয়াইড দুটির মধ্যে সম্পর্ক। পূর্বোক্তটা দেখো 92U238 আর শোষোক্তটা 92U235। তাহলে নিউক্লিয়াইড দুটি পরস্পরের কি হবে? প্রোটন সংখ্যা যেহেতু সমান দুজনের, তাহলে তারা পরস্পরের আইসোটোপ, কারণ তাদের প্রোটন সংখ্যা একই কিন্তু নিউট্রন সংখ্যা কি হয়ে যাচ্ছে? ভিন্ন হয়ে যাচ্ছে। তাহলে এই ছিল আমাদের 2 নম্বর যে সেট তার সমাধান।